আজ সকাল থেকেই কসবা কাণ্ড নিয়ে একের পর এক গুরুত্বপূর্ণ খবর আসছে সামনে, ফাঁস হচ্ছে একের পর এক গোপন রহস্য। এদিকে রাজ্য রাজনীতি থেকে শুরু করে দেশ এবং দুনিয়ার নানা প্রান্তে ঘটছে একের পর এক চমকে দেওয়া ঘটনা। প্রধানমন্ত্রী মোদী, মুখ্যমন্ত্রী মমতার পক্ষ থেকে এসেছে বড়সড় ঘোষণা, যা বদলে দিচ্ছে পরিস্থিতি। এছাড়াও রয়েছে নানা গুরুত্বপূর্ণ আপডেট, যেগুলি না জানলে আপনি থাকবেন খবরের দুনিয়ার বাইরে। তাই পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন, কারণ প্রতিটি তথ্য আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে পারে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা টিপে রাখবেন, যাতে প্রতিদিন এমনই গুরুত্বপূর্ণ খবরগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে ধর্ষণ করেছে শিকার মনোজিতের। আগেও ধর্ষণে অভিযুক্ত এর বিরুদ্ধে 24টি মামলা। তো আমার ক্ষমতাকে সবাই জানতো, ওই মেয়েটাও আগে এমন বহু কেস করেছে, কিন্তু মেয়েটা কমপ্লেন করে দেবে ভাবতে পারিনি, গুরুত্ব দিইনি। পুলিশি জেলায় এই স্বীকারোক্তি মনোজিৎ মিশ্রের। সাউথ ক্যালকাটা ল কলেজের প্রাক্তনী তৃণমূল ছাত্রনেতা, আইনজীবী, পড়ুয়া মহলের কাছে আতঙ্কের দাদা এবং গণধর্ষণের ঘটনায় মূল অভিযুক্ত। আর তাঁরই স্বীকারোক্তি ধর্ষণ করেছে প্রমিত আর জাইব ভিডিও করেছে। সেই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছিল তাদের নিজস্ব গ্রুপে। দেখানো হয়েছিল নির্যাতিতাকেও ভয় দেখানোর জন্য, যাতে তিনি মুখ না খোলেন। কিন্তু আগের সব ঘটনার মতো এবার আর ম্যানেজ হয়নি। আশঙ্কা একটা ছিলই, তাই সাগরেদদের নামিয়েছিল মনোজিৎ খোঁজ নেওয়ার জন্য। বৃহস্পতিবার খবর আসে অভিযোগ দায়ের করে ফেলেছেন নির্যাতিতা। খাস কলকাতায় কলেজ ক্যাম্পাসে গণধর্ষণের অভিযোগ তোলপাড় ফেলেছে গোটা রাজ্যে। গঠিত হওয়া বিশেষ তদন্তকারী দলের সদস্য সংখ্যা রবিবার বাড়িয়ে 9 জন করেছে কলকাতা পুলিশ। কিন্তু সবকিছু ছাপিয়ে যাচ্ছে মনোজিতের ক্ষমতায়ন। পুলিশকে সে জেরায় পরিষ্কার জানিয়েছে, বেশ কয়েকদিন ধরেই ওই তরুণীকে সহবাসের জন্য জোরাজুরি করেছিল সে, কিন্তু নির্যাতিতা রাজি হননি। তখনই মনোজিৎ ঠিক করে নেয় অনেক হয়েছে, এবার হ্যাস্ত ন্যস্ত। 25শে জুন চেষ্টা করেছিল মনোজিৎ, নানাভাবে ফোন করেছিল তার এক পরিচিত নেতাকে। আগে বহুবার সেই নেতা বিপদ থেকে উদ্ধার করেছিলেন তাকে, কিন্তু এবার সবটা শুনলেও আর সাড়া আসেনি নেতার দিক থেকে। তখনই মনোজিৎ বুঝে যায় পরিস্থিতি কঠিন। প্রথমে ফোনে শাসানো হয় নির্যাতিতাকে, সেই প্রমাণ পেয়েছে পুলিশ। এরপর গ্রুপ থেকে ভিডিও ডিলিট করে দেয় মনোজিৎ। প্রমিত মুখোপাধ্যায় এবং জাইব আহমেদকেও বলে ফোন থেকে সব প্রমাণ মুছে দেয়, তাতেও অবশ্য লাভ হয়নি। অভিযোগ করেছেন নির্যাতিতা। আর পুলিশ তদন্তে যত এগোচ্ছে, পরতে পরতে সামনে আসছে মনোজিতের আতঙ্ক। কারণ সে জেরায় আরও জানিয়েছে, গার্ড রুমে এই প্রথম নয়, আগে বহুবার এই স্কুলেই বেছে নিয়েছিল সে, কারণ ওখানে সিসি ক্যামেরার বসানো নেই। তদন্তে নেমে এমনই এক নির্যাতিতার খোঁজ পেয়েছে সিট। মনোজিতের লালসার শিকার হয়েছিলেন তিনিও। আইনজীবী দাদার কর্মকাণ্ডের এখানেই শেষ নয়। 2022 সালে কালীঘাট এলাকায় একটি ধর্ষণের ঘটনায় সেই অভিযুক্ত। তার বিরুদ্ধে সব মিলিয়ে 24টি মামলা। 2013 সালে ইউনিয়নের ক্ষমতায় আসার পর থেকেই বেড়েছে তার স্পর্ধা, দাপট, প্রভাব। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কসবা কাণ্ডের জল গড়ালো সুপ্রিম কোর্টে সিবিআই তদন্তের আর্জি। তো এবার কসবার সাউথ ক্যালকাটা ল কলেজে গণধর্ষণ অভিযোগের জল গড়ালো সুপ্রিম কোর্টে। দেশের শীর্ষ আদালতে জনস্বার্থের মামলা হয়েছে। সর্বোচ্চ আদালতের নজরদারিতে সিবিআই তদন্তের দাবিতে আর্জি জানানো হয়েছে। কসবা কাণ্ডে সুপ্রিম কোর্টে জনস্বার্থের মামলা করেছেন একজন আইনজীবী। তিনি এর বিস্তারিত বর্ণনা করেছেন দেশের শীর্ষ আদালতে। সিবিআই তদন্তের দাবিতেও অনুরোধ জানানো হয়েছে। আর্জিতে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং বিধায়ক মদন মিত্রর বিতর্কিত মন্তব্যের উল্লেখ করা হয়েছে। সুপ্রিম কোর্টের আর্জি দাখিল আইনজীবী সত্যম সিংহর। অপরদিকে কসবা কাণ্ডের জল গড়িয়েছে কলকাতা হাইকোর্টে। এবার এই ঘটনায় বিচারপতি সৌমেন সেনের দৃষ্টি আকর্ষণ আইনজীবীদের একাংশের। তো দেখুন, আজকে আরও একটি বড় খবর উঠে আসছে। কোথায় নিরাপত্তা? কসবার পর কল্যাণী, ফের লালসার শিকার তরুণী, রক্তমাখা জামা ঘিরে শোরগোল। তো রাতে 19 বছরের এক যুবতীকে ধর্ষণের অভিযোগে এক 27 বছরের যুবককে গ্রেপ্তার করল কল্যাণী থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে কল্যাণী পৌরসভার 1 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, শনিবার রাতে বাড়ি থেকে ফোনে ডেকে নিয়ে ওই যুবতীকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনাস্থল ছিল বাড়ির কাছেই একটি স্কুলের পেছনে নির্জন এলাকা। অভিযুক্ত যুবকের নাম এখনো প্রকাশ্যে আসেনি, তবে সে কল্যাণী মুরাতিপুর এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। রাতেই মেয়েকে ঘরে না পেয়ে খোঁজ শুরু করেন পরিবারের সদস্যরা। খুঁজতে খুঁজতে স্কুলের পেছনে যান যুবতীর মা। সেখান থেকেই মেয়েকে জামা ছেঁড়া অবস্থায় বেরোতে দেখেন তিনি। যুবতীর পাশেই ছিল এক নেশাগ্রস্ত যুবক। মেয়ের মাকে দেখে পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলেন তিনি। চড় থাপ্পড় মেরে ওই যুবককে আটকে রাখা হয় এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পরিবারের দাবি, যুবতীর চোখের নিচে, ঠোঁটে, মুখে এবং শরীরের একাধিক জায়গায় আঘাতের চিহ্ন ছিল। সকালে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন যুবতীর বাবা মা। অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেপ্তার করে কল্যাণী থানার পুলিশ। দুপুরে যুবতীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে কল্যাণী জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। 1987 সালের 1 জুলাইয়ের পরে জন্মানো কাউকে বাড়তি নথি দিতে হবে না, মমতার দাবি কি মেনে নিল নির্বাচন কমিশন। তো দিন কয়েক আগেই বিহারে
ভোটার তালিকার বিশেষ বা নিবিড় সমীক্ষার প্রসঙ্গ টেনে সুর চড়িয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন তুলেছিলেন প্রক্রিয়ার নানা নিয়মকানুন নিয়েও তার কয়েকদিনের মধ্যেই বিশেষ বা নিবিড় সমীক্ষা নিয়ে নতুন বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। বিহারে আসন্ন নির্বাচনের আগে ভোটার তালিকার সার্বিক সংশোধনের কথা জানিয়েছিল নির্বাচন কমিশন। সেজন্য একগুচ্ছ নির্দেশিকাও জারি করা হয়। সোমবার ফের বিজ্ঞপ্তি প্রকাশ করে সেই নিয়মবিধিতে বিস্তর বদল এনেছে কমিশন। নতুন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিহারের 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত প্রায় 5 কোটি ভোটারের জন্য নতুন করে আর কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। এই 5 কোটি ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত কোনো নথিও জমা দেওয়ার প্রয়োজন নেই। কোনো ভোটারের নাম যদি 2003 সালের বিহারের ভোটার তালিকায় নাও থাকে, সেক্ষেত্রে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকাটি ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা কিংবা বাবার জন্য আলাদা করে কোনো নথি দেখানোর প্রয়োজন নেই। অর্থাৎ এখন মোট ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না। শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ বাছাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। সামনেই বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে জাল ভোটার রুখতে সম্প্রতি ভোটার তালিকায় পরিমার্জনের কাজে হাত দিয়েছিল নির্বাচন কমিশন। কমিশন জানায়, ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকার যে বিশেষ সংশোধন হয়েছিল, সেই সময় ভোটার সংখ্যা ছিল প্রায় 5 কোটি। আর বিহারে এই মুহূর্তে 7 কোটি লোক ভোটার রয়েছেন। এনাদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমারেশন ফর্ম দেওয়া হচ্ছে। কমিশন জানায়, যাদের নাম পুরনো তালিকায় রয়েছে তাদের শুধু ইএফটি ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। আলাদা করে অতিরিক্ত নথি দেওয়ার কোনো প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন, তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণ স্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। এছাড়া দেখুন, আজ আরও একটি বড় খবর উঠে আসছে। কসবা গণধর্ষণ কাণ্ডের পরেই ভেঙে ছাড়খাড় তৃণমূল, দলীয় গৃহযুদ্ধে তিথি বিরক্ত মমতা। তো আরজি করের ঘটনার পরেই রাজ্যে আবার কসবায় আইন কলেজের মধ্যে যে গণধর্ষণের ঘটনা ঘটেছে এবং সেখানে যেভাবে তৃণমূল ছাত্র পরিষদের এক প্রাক্তন নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাতে এমনিতেই বিরোধীদের চাপের মুখে পড়ে গিয়েছে রাজ্যের শাসক দল। আরজি করের পরবর্তী সময়ে যে প্রতিবাদ গোটা রাজ্য জুড়ে হয়েছিল, আবার সেই প্রতিবাদ হবে না তো, তা নিয়ে আশঙ্কা তৈরি হয়েছে সাধারণ মানুষদের মধ্যেই। আর এইসবের মধ্যেই তৃণমূলের মধ্যেই যে কাদা ছোঁড়াছুড়ি পর্ব শুরু হয়ে গেল, তার ফলে এমনিতেই কসবা গণধর্ষণ কাণ্ডে দল অস্বস্তিতে। তার মধ্যে দলেরই নেতা নেত্রীরা যেভাবে একে অপরের সঙ্গে দরজায় জড়িয়ে পড়লেন, তাতে রীতিমতো বিরক্ত স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায় বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তার কাছে এখন প্রধান চ্যালেঞ্জ যে তিনি আইন শৃঙ্খলা রক্ষা করে কসবার ওই গণধর্ষণ কাণ্ডকে সামাল দেবেন, নাকি দলের এই কাজিয়া বন্ধ করবেন। বলা বাহুল্য, ইতিমধ্যে কসবা গণধর্ষণ কাণ্ডে তৃণমূলের মদন মিত্র, কল্যাণ বন্দ্যোপাধ্যায় যে মন্তব্য করেছেন, তাকে দল কোনোভাবেই অনুমোদন করে না বলে জানিয়ে দিয়েছিল তৃণমূল কংগ্রেস। কিন্তু তারপরেও নিজের অবস্থান থেকে সরে আসেননি কল্যাণবাবু। পাল্টা এই দুই নেতার বিরুদ্ধে সোচ্চার হতে দেখা গিয়েছে কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে। আর তারপরই মহুয়া মৈত্রের বিরুদ্ধে প্রকাশ্যে সোচ্চার হয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 1.5 মাসের হানিমুন শেষ করে দেশে ফিরেই কি আমার পেছনে লাগা শুরু হয়ে গেল? আমি সব নারীকে সম্মান করি, কিন্তু মহুয়া মৈত্রকে ঘৃণা করি। যাকে পার্লামেন্টের এথিক্স কমিটি বহিষ্কার করে, তাকে ঘৃণা করি। অর্থাৎ এমনিতেই কল্যাণবাবুর সঙ্গে মহুয়া মৈত্রের যে অত্যন্ত তিক্ত সম্পর্ক, তা সকলেই জানেন। কিন্তু কসবার গণধর্ষণের পর কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যের পর যেভাবে তাকে খোঁচা দিয়েছেন মহুয়া মৈত্র, এবং তার পাল্টা যেভাবে কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহুয়া দেবীর বিরুদ্ধে মন্তব্য করলেন, তাতে কিন্তু তৃণমূলের ঘরে যে প্রবল যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এবং তার ফলে যে স্বয়ং দলনেত্রী দলের শৃঙ্খলা রক্ষা করতে ব্যর্থ হচ্ছেন, তা স্পষ্ট হয়ে যাচ্ছে বিশেষজ্ঞদের কাছে। একইভাবে মদন মিত্র যেভাবে কসবার গণধর্ষণ কাণ্ড নিয়ে মুখ খুলেছেন এবং যেভাবে তিনি নির্যাতিতার বিরুদ্ধেই কথা বলেছেন, তাতে কিন্তু আরও অস্বস্তিতে পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এমনিতেই সাধারণ মানুষের ক্ষোভ রয়েছে এই ঘটনার পর। আর তার মধ্যে নির্যাতিতার একা কলেজে যাওয়া উচিত হয়নি বলে মদনবাবু যা মন্তব্য করেছেন, তারপরে তৃণমূলের ওপরেই যে এর দায় বর্তাবে তা বলার অপেক্ষা রাখে না। তাই তড়িঘড়ি মদন মিত্রকেও শোকজ করে 3 দিনের মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে তৃণমূল নেতৃত্ব। তবে শাসক দল যতই শক দিয়ে মাস ঢাকা দেওয়ার চেষ্টা করুক না কেন, যেভাবে দলের ভেতরের অশান্তি এবং বিতর্কিত মন্তব্য সামনে চলে আসছে এবং যেভাবে এই ঘটনার পর ময়দানে নেমেছে বিরোধীরা, তাতে তৃণমূল নিজেদের শৃঙ্খলা রক্ষা করবে, নাকি একদিকে দলনেত্রী এবং অন্যদিকে মুখ্যমন্ত্রী থাকা মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনের ভেতরে থাকা রাজধর্ম পালন করে মানুষের মনে বিশ্বাস ফেরানোর চেষ্টা করবেন, সেটাই লাখ টাকার প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে রাজ্যবাসীর কাছে। তাহলে বন্ধুরা বুঝতে পারলেন, এই ছিল আজকের সব থেকে গুরুত্বপূর্ণ আপডেট। সময় বদলাচ্ছে দ্রুত, আর সেই বদলের প্রতিটা ধাপ আপনার জানা থাকা প্রয়োজন। নতুন ঘোষণা, নতুন নীতি আর নতুন সিদ্ধান্ত সবকিছু নিয়ে আমরা আবার আসবো পরের আপডেটে। ততক্ষণে ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা গুরুত্বপূর্ণ মনে হয়, একটা লাইক দিন, কমেন্ট করে মতামত জানান আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পরের খবরটা আপনার জন্য হতে পারে আরও জরুরি। দেখা হচ্ছে খুব শীঘ্রই। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।